শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপরে রাত অনেকটা হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশিই পড়েছিল। মোটা মোটা গোটাগত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল কনকনে ঠান্ডা হাওয়া আমার পাঁজরের ভেতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো গাড়িতে। এই গাড়ি আজ 10 বছর ধরে আমি একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছে সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুতে নেই। আমাদের শহরটা অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটা রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতরে বাড়িঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার গাড়ির মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রই যেন আমার গাড়ির আলোয় কেটে চলেছি কোনো রকমে। শীতে দারুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম। আমার গাড়িটা পুরনো হলেও বেশ মজবুত, বেয়ারাপনা সে করে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার গাড়ি চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভেবে চলেছি। ডাক্তারদের মতন পরাধীন আর কেউ নয়, তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্যে আর কেউ আমাকে বার করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়, কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় আমার সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ গাড়িটা থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করলো। গাড়ির এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না। আজ দুপুরেই তো গাড়িটার ভালো রকম সেবা শুশ্রূষা হয়েছে, কোনো রকমের রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এইরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন এই পথের মাঝে গাড়ির এই বেয়ারাপনায় সত্যিই ভীত হয়ে উঠলাম। এখনও প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে গাড়িটা যদি সত্যি অচল হয়ে যায় তাহলে করবোটা কি? এত রাতে রুগী দেখতে বেরিয়েছি, সাথে লোক না আনার বোকামির জন্য এবার নিজের ওপরই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে গাড়িটার আর্তনাদ আরও বেড়ে উঠল, আর সেই সাথে তার বেগও আস্তে আস্তে কমে আসতে থাকলো। গাড়ি চালাবার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। ক্যাতরাতে ক্যাতরাতে খানিকটা দূর গিয়ে আমার গাড়িটা রাস্তার মাঝখানে এক জায়গায় একেবারেই থেমে গেল, আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সারা শব্দই সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। গাড়ি ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাও করা যায় না। আবার এই মাঠের মাঝে গাড়ির ভেতর সারা রাত কাটানোও অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু! এদিকে ওদিকে তাকিয়ে এইবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে পারলাম না, তবু সাড়া দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাবার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি? চেনবার জন্য আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্য একজন লোক দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বলল, আপনাকে একটু আসতে হবে আমার সাথে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায়
রোগী কি আমার জন্য তৈরি হয়েই বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করতে পেরে বলল, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কী বিপদে যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রোগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেই দিকে তাকিয়ে দেখলাম সত্যিই দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এইরকম নির্জন প্রান্তরের মাঝে এইরকম বাড়ি খুবই কম থাকে। হঠাৎ এইরকম জায়গায় এমন সময়ে যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার তেমন কেউ নেই, আর সঙ্গে টাকা পয়সাও তেমন কিছু নেই, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করলাম, কী অসুখ? জানি না ডাক্তারবাবু, কিন্তু অবস্থা ভীষণ খারাপ। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, আপনি চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতেও পারা যায় না। বাধ্য হয়েই তাই বললাম, আচ্ছা চলো। মাঠের ওপর দিয়ে সরু একটু পথ, অন্ধকারে ভালো করে দেখাও যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা বলল, ওই ঘরে রুগী ডাক্তারবাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকলাম। ঘরটা আয়তনে বিশেষ বড় না, তার উপর নানান আকারের বাক্স প্যাটরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটা জানলা, সেই জানলার ধারে মিটমিট করে একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটা খাটের ওপর অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কোনোদিনও ভুলব না, বসুন। ঘরের ভিতরে এদিকে ওদিকে চেয়ে বসবার জায়গা একটিই দেখতে পেলাম। জানালার কাছে গিয়ে খাট থেকে অনেক দূরে একটা বেতের মোড়া, সেইটাই টেনে নিয়ে খাটের কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বলে উঠলেন, বসুন বসুন, ওইখানেই বসুন, আমার রোগের কথা বলি শুনুন। একটু হেসে সেইখানেই বসলাম। রোগীদের নানান অদ্ভুত বাতিকের সঙ্গে আমি যথেষ্ট পরিচিত। বুঝলাম এইবার খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানান মতামত এখন আমাকে শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, বাঁচাতে পারবেন আমাকে ডাক্তারবাবু? সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবে নাই বা কেন? বাঁচতে পারি তাহলে ডাক্তারবাবু? তা পারেন বই কি। কি এমন হয়েছে আপনার? না তেমন আর কি হয়েছে, ডাক্তারদের অনেক ক্ষমতা তাই না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই আমি মারা যাই। রোগীর এই অর্ধন্মাত্র প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। এতটা দেরি হওয়ায় মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি। যদি আপনি থাকতে থাকতে মারা যাই ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে দেবে আপনার ফি? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় পড়া গেছে। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম। আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না। তা বটে, তা বটে, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মরে যাই, ওই বাক্সটা খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই বেতের বাক্সটি। ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকাটা নেবেন ডাক্তারবাবু, আর একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন বলুন, নেবেন তো? কি? কিছুই না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ এখানে আছে, শুধু আপনি আর আমি জানি, আর কেউ জানে না। জানলে আর ওটা ওখানে থাকতো না।
ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এই বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাবছেন যে আমার কেউ নেই, তাই না ডাক্তারবাবু? আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আমি হয়তো আজ মরব না, তাদের বিশ্বাস মরবার আগে আমি আর কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেনই, তবে তার আগে একটা কথা বলে নি। ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। আচ্ছা, এইবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ হলো। দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগের নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সেই হাত বরফের মতন ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপারটা যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে এই রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না, কিন্তু তাহলে এর অর্থ কী? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আমার আর ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছের বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটা নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল, তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন পর্যন্ত ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে গাড়িতে এসে উঠলাম তা আমার মনে নেই। গাড়ি চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো, আমার গাড়ির এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এইবার বিনা চেষ্টাতে আপনা আপনি সেই গাড়ি এমন শুধরে গেল কিভাবে? তারপর কেটে গেছে কতগুলো বছর। সেই দিনকার ঘটনার স্বাভাবিক মীমাংসা বা কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। নমস্কার, আমি সুমন ভট্টাচার্য, ডিরেক্টর অফ পিঞ্জির অ্যানিমেশন। আমাদের অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই অ্যানিমেশন কোর্স কিন্তু চলছে, এটা তোমরা জানো, আমরা আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। তো যারা অ্যানিমেশন শিখে অ্যানিমেটর হিসেবে নিজেদের কেরিয়ার গড়ে তুলতে চাও, তারা আর দেরি করো না, কারণ 8 মাসের কোর্স অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা অ্যানিমেশন শিখতে চাও তারা আমাদের এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং অ্যাডমিশন নাও, কারণ অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই ক্লাস চলছে। একটু বলে রাখি, যাদের বনগা বা তার আশপাশে বাড়ি তারা আমাদের অফিসে আসতে পারো, এসে প্র্যাকটিক্যালি অফলাইন ক্লাস করতে পারো। বা যারা দূরে বাড়ি, বনগা থেকে দূরে বা উত্তর 24 পরগনার বাইরে বাড়ি, তারা অনলাইনে ক্লাসটা করতে পারো। আমাদের অনলাইন ক্লাস চলছে প্রত্যেক রবিবার এবং শনিবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত, এবং অফলাইন ক্লাস হয় প্রত্যেক শনিবার এবং রবিবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। তো যারা জয়েন করতে চাও, যারা অ্যানিমেশন বানানো শিখে অ্যানিমেশন কোর্স করে অ্যানিমেশন ফিল্ডে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাও, তারা দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করো। থ্যাংক ইউ সবাইকে।